আসসালামু আলাইকুম। ইস্যুভিত্তিক আমাদের এই বাংলাদেশ। তবে আমাদের এই ইস্যুভিত্তিক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে, এখানে ইস্যুগুলো কখনোই দীর্ঘস্থায়ী হয় না। একটি ইস্যুর ধাক্কায় আরেকটি ইস্যু কালের গর্ভে বিলীন হয়ে যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ইস্যুগুলো নিয়ে যতটা না ঝড় উঠে পাড়া মহল্লার টঙের দোকানের চায়ের কাপে, তার থেকে বেশি ঝড় উঠে আমাদের বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কমেন্ট সেকশনে। প্রত্যেকটা ইস্যু নিয়ে দেখবেন একেকজন একেক ধরনের মতামত বা মতাদর্শ উপস্থাপন করছে এবং একজনের সাথে আরেকজনের মতবিরোধ হচ্ছে। এর জের ধরে কিন্তু সৃষ্টি হচ্ছে প্রতিহিংসার। হয়তোবা প্রতিহিংসা থেকে এর বাইরেও অন্য কিছু ঘটে যাচ্ছে। তবে আমরা সেদিকে যাচ্ছি না। এই ইস্যুগুলো যখন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ একটি ইস্যুর চাপার মধ্যে যখন আরেকটি ইস্যু পড়ে যায়, তখন নতুন ইস্যু এবং পুরাতন ইস্যু নিয়ে মানুষ মাথা খুবই কম ঘামায়। অর্থাৎ ইস্যুটি কেন ধামাচাপা পড়ে গেল বা এর পেছনে কারণ কি, রহস্য কি, এসব নিয়ে মানুষ খুবই কম মাথা ঘামায়। এটি বাঙালি জাতির হয়তোবা একটি আবেগজনিত সমস্যা অথবা বিচার এবং বিশ্লেষণজনিত একটি অদক্ষতা। এই কথাগুলো বলার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বিগত দিনগুলোতে আমরা দেখছিলাম যে রাজপথ কাঁপিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন কিন্তু চলমান ছিল। এক কথায় রিক্সাওয়ালা থেকে শুরু করে উচ্চ শ্রেণীর সরকারি কর্মচারী কর্মকর্তাও কিন্তু নানাভাবে এসব আন্দোলন করে যাচ্ছিলেন। কোথাও বেতনের দাবিতে আন্দোলন হচ্ছিল, কোথাও চাকরির স্থায়িত্বকরণের আন্দোলন হচ্ছিল, কোথাও বা কাজের বুয়াদের সম্মান এবং শ্রদ্ধার স্বরে ডাকা নিয়ে আন্দোলন হচ্ছিল। তবে এই যে আন্দোলনগুলো হচ্ছিল, এই আন্দোলনগুলো চলমান থাকার প্রক্রিয়ায় হঠাৎ করে কেন যেন বিলীন হয়ে গেল। অর্থাৎ বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ থেকে হঠাৎ করে এই আন্দোলনগুলো গায়েব হয়ে গেল। এখন আর গণমাধ্যমগুলো এসব আন্দোলনকে প্রচার করে না, অথবা আন্দোলনগুলো তেমন আর সারা শব্দ নিয়ে রাস্তায় কোনো ট্রেন আটকায় না। মোট কথায় দেশে চলমান পরিস্থিতিতে যে সকল আন্দোলনগুলো চলমান ছিল তা কিন্তু হারিয়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে। এখন আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে একটু আগে, যে ইস্যু যখন সৃষ্টি হয় এবং নতুন আরেকটি ইস্যু যখন তৈরি হয়, তার সাথে সাথেই একটি ইস্যু আরেকটি ইস্যুকে ধামাচাপা দেয়। এই ধামাচাপা বিষয় নিয়ে কিন্তু কেউ মাথা ঘামায় না বা এর পিছনে রহস্য কিন্তু কেউ উদ্ঘাটন করতে চায়ও না বা চাইবেও না। এর পিছনে কি কারণ সেটিও আমি বর্ণনা করেছিলাম। তবে এই যে আন্দোলনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এর পেছনে কি কারণ থাকতে পারে, এই বিষয়গুলো পর্যালোচনা কিন্তু করা জরুরি। দেখুন, আন্দোলনগুলো যখন চলছিল তখন কিন্তু আমরা একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যারা এই আন্দোলন করছিল তারাকে বা তাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছিল। অর্থাৎ যারা মাঠে আন্দোলন করছিল, আন্দোলনরত অবস্থায় ছিল, তাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল ইত্যাদি, ইত্যাদি ট্যাগ দেওয়া হচ্ছিল। যে তারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে বা আওয়ামী লীগের ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলন করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আন্দোলন এবং আওয়ামী লীগ দুটো যদি একই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু এখনো ক্ষমতায় ফিরেনি। যেহেতু দেশকে অস্থিতিশীল করার বা ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য অনেকে দাবি করছেন যে আওয়ামী লীগ এই আন্দোলনগুলো পরিচালিত করেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু এখনো ক্ষমতার ধারে কাছেও যেতে পারেনি। এমনকি এই আন্দোলনগুলোর মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতির মাঠেও কিন্তু ফিরে আসতে পারেনি। তাহলে আওয়ামী লীগ কেন আন্দোলনগুলো বন্ধ করে দিল? সত্যি কথা যদি বলতে যাই,
সত্যিকার অর্থে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে, এখানে আমার মনে হয় না যে আওয়ামী লীগের কোনো জড়িততা রয়েছে। হয়তো আপনি ভাবতে পারেন যে আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছি। কিন্তু না। আমি একটু আগে যে কথাটি বললাম বা যে উদাহরণটি দিলাম, আওয়ামী লীগ কিন্তু তার যে লাভ হওয়ার কথা ছিল, সেই লাভ কিন্তু করতে পারেনি। সুতরাং এই আন্দোলনগুলোর পিছনে আওয়ামী লীগের কোনো হাত ছিল বলে আমি মনে করছি না। এখন আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে, এটি কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের একটি পরিকল্পনা? কেন এই প্রশ্ন আমার মনে জাগছে তার বিশ্লেষণ এখন আমি দিচ্ছি। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে চলমান রয়েছে, তাতে যেমন একের পর এক ইস্যু সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি দেশের পরিস্থিতিও কিন্তু দিন, দিন ভালোর পরিবর্তে খারাপের দিকে যাচ্ছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সংকট, শিল্প খাতে সংকট, দেশে যে অর্থনীতির একটি প্রবাহ ছিল, সেটি কিন্তু অনেকটাই স্তিমিত হয়ে আছে বা বন্ধ হয়ে আছে। তার উপর ভারত বাংলাদেশের মধ্যকার বিভিন্ন ধরনের টানাপোড়ার ইস্যু। এই সব মিলিয়ে জনগণের যে একটি ক্ষোভ বা জনগণের যে একটি চাওয়া পাওয়া ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে, যারা তাদের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে সরকার চ্যুত করেছে এবং তারা নিজেরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছে বা তারা দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। তো এখানে তাদের যে ব্যর্থতা, অর্থাৎ সরকারচ্যুত হওয়ার পর তারা যেভাবে দেশ পরিচালনা করার কথা বলেছিল, জনগণকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসটা বা সেই কথাগুলো বাস্তব রূপে প্রতীয়মান করতে পারেনি। যেটি অন্তর্বর্তীকালীন সরকারের এইসব খাতসমূহে ব্যর্থতার সমতুল্য। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে ইচ্ছাকৃতভাবে এইসব আন্দোলনের জন্ম দিয়েছিল যাতে করে তাদের এই ব্যর্থতা তারা বাইপাস করতে পারে বা ঢেকে রাখতে পারে। তবে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমনটা আওয়ামী লীগের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই চাচ্ছে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে। যেহেতু তারা চাচ্ছে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে, তাহলে তারা কখনোই তাদের ব্যর্থতা ঢাকার জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে না বা বিভিন্ন নতুন, নতুন আন্দোলনের জন্ম দিবে না। কারণ এতে তাদের কোনো লাভ হবে বলে মনে করছি না। তাহলে নেপথ্যে কারণ কি থাকতে পারে? দেখুন, যে সকল দাবি-দাবা নিয়ে যে সকল প্ল্যাটফর্মগুলোতে যারা এই আন্দোলনে এসেছিলেন, তারা সত্যিকার অর্থে তাদের যে ন্যায্য অধিকার রয়েছে, সেই অধিকার পাওয়ার আশায় কিন্তু ছুটে এসেছিলেন। গার্মেন্টস শ্রমিকরা যেভাবে তাদের বেতন ভাতা পাচ্ছেন না, এতে করে তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। রিক্সা চালকরা যেভাবে তাদের আয় রোজগার হারাচ্ছেন, এতে করে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও যারা, যারা আন্দোলনে লিপ্ত হয়েছিলেন, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে। যার প্রেক্ষিতে তারা এই আন্দোলনসমূহে এসেছিলেন। কিন্তু তাদের এই আন্দোলনগুলোকে কোনো একটি তৃতীয় পক্ষ উস্কানি দিয়ে নতুন মোড় নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সেখানে সফল হয়নি। সফল না হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে, আওয়ামী লীগকে যেভাবে দোষারোপ করা হচ্ছিল, এতে করে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব একটা বিপাকে পড়ে গিয়েছিল যে আওয়ামী লীগ সরকার যদি এ সকল আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে কিন্তু দেশে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিবিপ্লবের ভয় পাচ্ছিল, সেই প্রতিবিপ্লব সংগঠিত হয়ে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলনরত যারা ছিলেন তাদের সাথে স্বভাবতই একটি গোপনীয় পরামর্শ করে নিয়েছে। যার ফলে তাদের আন্দোলনগুলোও অনেকটা স্তিমিত হয়ে গেছে এবং আওয়ামী লীগের উপর থেকেও যে একটি ট্যাগ দেওয়া হয়েছিল, সেই ট্যাগটিও সরে গিয়েছে। কিন্তু যদিও বিষয়টি প্রকাশ্যে ঘটেনি, বিষয়টি শুধুমাত্র আমার আন্তাজ মাত্র। তবুও কিন্তু সেই আন্দোলনগুলো এখন আর
লক্ষ্য করা যাচ্ছে না। আর যে তৃতীয় পক্ষ চাচ্ছিল দেশের পরিস্থিতি আরো নাজুক করতে, তারাও কিন্তু তাদের এই কর্মে সফলতা অর্জন করতে পারেনি। এর ফলে দেশে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে এই যে ইস্যুর ঘটনাটি আমি ১ম এ বিশ্লেষণ করেছি বা ব্যাখ্যা দিয়েছি, সেই ইস্যুগুলো কিন্তু এখন আর ধামাচাপা দেওয়া সম্ভব হচ্ছে না। মোট কথায় যে বা যারা এই বিষয়গুলো সামনে আনতে সহযোগিতা করেছে বা নেতৃত্ব দিতে বা এই আন্দোলনগুলোকে বড় পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিল, তাদের উদ্দেশ্য একটি ছিল এবং সেটি হচ্ছে দেশের চলমান বিভিন্ন ধরনের ইস্যু যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলার সাথে পাবলিক সেন্টিমেন্ট জড়িত, অথবা যেগুলা জানলে হয়তোবা দেশের রাজনীতির উপর প্রভাব পড়তে পারে। তাই সেগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য সাধারণত এই প্ল্যান করা হয়েছিল এবং এই আন্দোলনগুলাকে চালিয়ে যেতে দেওয়া হয়েছিল। তবে এই আন্দোলনগুলো হুট করে বন্ধ হয়ে যাওয়াতে বর্তমান প্রেক্ষাপটের যে ইস্যুগুলো ঘটছে সেগুলো কিন্তু সবার নজরে আসছে এবং সবাই এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে।